আসসালামু আলাইকুম। কোয়ান্টাম একাডেমিক অ্যান্ড অ্যাডমিশন প্ল্যাটফর্মের পক্ষ থেকে আমি মোহাম্মদ ইমরান স্যার তোমাদের সকলের সামনে উপস্থিত হয়েছি সুপার স্পেশাল এইচইসি বাংলা দ্বিতীয় পত্রের চমৎকার গ্রামার আইটেম ব্যাকরণের প্রথম যেই পার্ট বাংলা উচ্চারণের নিয়ম, এই স্পেশাল পার্টের আমাদের আজকের চমৎকার ৩ নাম্বার লেকচার। আমাদের আজকে স্পেশাল ৩ নাম্বার লেকচারে আমরা আলোচনা করব আমাদের স্পেশাল কিছু নিয়ম যেগুলো আমাদের পরীক্ষায় আসে এবং গুরুত্বপূর্ণ। তো আজকের ক্লাসগুলো ঠিক বরাবরের মতোই হবে, অর্থাৎ আমরা লগে লগে উচ্চারণগুলো করার চেষ্টা করব। তোমরা উচ্চারণ করবা, আমি উচ্চারণ করব, যাতে করে আমাদের উচ্চারণটা ভালো হয়, পরীক্ষা লিখতেও পারি। আর আমি তোমাদেরকে একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন শেয়ার করি, সেটা হচ্ছে আমাদের সামনের দিনগুলোর যে ক্লাসগুলো সেগুলো আমরা আরেকটু সুন্দর করে নেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। সেই ক্লাসগুলোতে আমি একটু চেষ্টা করব তাড়াতাড়ি শুরু করতে। যেমন এখন লিঙ্ক দিয়ে তোমাদের জন্য ওয়েট করতে হয় অনেকক্ষণ, প্রায় 10 মিনিটের মতো চলে যায়, তেমন পড়াইতে পারি না। তো আমি চেষ্টা করব এই যে টাইম ওয়েস্ট হয় আমাদের 10 মিনিট, এটা একটু মিনিমাইজ করার জন্য ইনশাল্লাহ। তো আমি আজকে তোমাদের জানা দিচ্ছি, আমাদের আজকে হচ্ছে প্রায় জুলাই মাসের শেষের দিকে, 24শে জুলাই 2026 শুক্রবার। আমরা রিসেন্টলি ইনশাল্লাহ আশা করি যে অগস্ট মাস থেকে আমাদের এই প্ল্যাটফর্মটা নতুন করে আমরা চেষ্টা করব তোমাদেরকে নিয়ে সাজিয়ে গুছিয়ে পড়ানো শুরু করতে ইনশাল্লাহ। আমাদের অনেক প্রোগ্রাম আছে অগস্ট মাসকে কেন্দ্র করে তোমাদের প্ল্যাটফর্মে, যেখানে অনার্সের ক্লাসগুলো ইনশাল্লাহ শুরু হচ্ছে, তোমরা জানো। এবং পাশাপাশি আরও স্পেশাল কেয়ার আছে। আমি তোমাদের জন্য তোমাদের সিলেবাস কমপ্লিট করার জন্য একটা স্পেশাল টেকনিক বের করছিলাম। সেই টেকনিকটা হয়তো তোমরা অনেকে দেখছো বা জানো, মেসেঞ্জারে SMS দিয়েছিলাম, হোয়াটসঅ্যাপ SMS দিয়েছিলাম। তো আমি চাচ্ছিলাম যে তোমরা একটু তৈরি থাকো বা তৈরি হও। জাস্ট আমি তোমাদেরকে 3টা ইনফরমেশন বলছিলাম যে পড়তে হবে, লিখতে হবে এবং দেখাইতে হবে। এই 3টা কথাই হচ্ছে আমাদের এই প্ল্যাটফর্মের স্লোগান এখন থেকে। আমি এটা আর কি অনেক চিন্তা গবেষণা করার পর চিন্তা করলাম যে বাচ্চাদেরকে যে আমরা পড়াচ্ছি অনলাইনে, ওদের তো সিলেবাস শেষ করতে পারতেছি না, ওরা আসলে আমাদের মন মতো আমাদের কাছে পড়তে পারতেছে না, বা আমরা যেমন চাচ্ছি ওরা ওরকমভাবে আমাদেরকে ফিডব্যাক দিতেছে না। কি করা যায় এই নিয়েই অনেক চিন্তা ভাবনা করার পরে এই স্পেশাল টেকনিকটা তোমাদের নিয়ে কাজ করা আর কি। হ্যাঁ বলো, তামান্না কিছু বলতে চাচ্ছিলা, বলো। কালকের নোটটা তো দিলেন না। আসলে আমি নোট দিতে পারিনি, একটু বাইরে ছিলাম, ব্যস্ত ছিলাম, এই জন্য। তো আমি আজকে রাত্রে আবার দিয়ে দিব ইনশাল্লাহ। তো যেটা বলতেছিলাম, আমাদের তাজিস্কো ব্যাচের স্টুডেন্ট জয়েন করে ফেলছো, থ্যাংক ইউ। তানিম, অপেক্ষা ছিলাম, আরও অনেকে আসে নাই, আসলে ভালোই। তো যেটা বলতেছিলাম আর কি, কথা হচ্ছে গিয়ে আমাদের তানিমের নাম লিখে দিই, তানিম তাজিস্কো ব্যাচ। তো যেটা বলতেছিলাম, কথা হচ্ছে গিয়ে আমাদের যে তোমাদের আমি পড়াচ্ছি, কিন্তু আসলে আমি স্যাটিসফাই না নিজেই ব্যক্তিগতভাবে। কেন স্যাটিসফাই না? তোমাদেরকে পড়া দিলে তোমরা ঠিক মতো পড়া আমাকে জমা দিচ্ছ না। এই যে বাড়ি কাজগুলো দেই, বাড়ি কাজগুলো আসলে কয়জন জমা দাও একটু দেখো তো। আমি বাড়ি কাজ ডেইলি তোমাদের দিই, তোমাদের কিন্তু ডেইলি বাড়ি কাজটা আমি দিচ্ছি হোয়াটসঅ্যাপে, মেসেঞ্জারে। তোমরা কিন্তু আমাকে আসলে ওরকমভাবে বাড়ি কাজগুলো জমা দাও না। বাড়ি কাজগুলো যদি জমা না দাও, আসলে আমার কাছে মনে হয় যে আমার কাছে পড়া আমি তোমাকে স্যাটিসফাই করতে পারতেছি না, বা আমি আসলে মন মতো পড়াইতে পারতেছি না। তোমাদেরকে যে আমি বাড়ি কাজ দিচ্ছি একটা দায়িত্ব, এই দায়িত্ব তোমাদের মেনটেন করতে হবে। আবার আমাদের অগাস্ট মাস থেকে সপ্তাহে 3 দিন পরীক্ষা হবে ইনশাল্লাহ। 3 দিন পরীক্ষা হবে, হাতে কলমে লিখিত পরীক্ষা, যেটাকে বলে সিকিউ পরীক্ষা। MCQ পরীক্ষা অন্য সিস্টেমে হবে, কিন্তু লিখিত পরীক্ষা আমি চালু করতেছি। আগে তো ডেইলি পরীক্ষা নিতাম, এখন ডেইলি পরীক্ষা নেওয়া পসিবল না। এখন কি সপ্তাহে 3টা পরীক্ষা নিব ইনশাল্লাহ। তো এই জন্য তোমাদেরকে আমি তো তৈরি করতে পারতেছি না, অ্যাক্টিভই করতে পারতেছি না। তোমাদের একটা ছোট্ট বাড়ি কাজ দেই, বেশি বড় তো না। এই বাড়ি কাজটা কমপ্লিট করে আমাকে জমা দাও। তোমার তো এত বেশি পড়া দিচ্ছি না, জাস্ট 1 পৃষ্ঠার মতো পড়া থাকে, এগুলো একটু জমা দাও আমাকে করে এগুলার। তো তুমি যদি এই কাজটা করতে না পারো, তাহলে আমি তোমার পরবর্তী কার্যক্রম কেমনে শুরু করবো? সিলেবাস কমপ্লিট করার জন্য অনেক প্ল্যান পরিকল্পনা। তোমরা যদি থেমে থাকো, তো আমি কীভাবে আগাবো? তোমাদের তো আগাতে হবে, তাই না? তো এই হচ্ছে বিষয় আর কি। এখন কথা হচ্ছে যে আমার অনেক স্টুডেন্ট আছে যে SSC পরীক্ষার্থী 27, ওরাও বলতেছে ক্লাস শুরু করতে, আবার কমার্সের ক্লাসগুলোর কথা, আর্টসের ক্লাসগুলোর কথা, বুঝছো? ওই যে SMS দিচ্ছে হোয়াটসঅ্যাপে, স্ক্রিনে দেখা যাচ্ছে, তোমরা দেখবা পরে রেকর্ড ক্লাসে। তো এখন কথা হচ্ছে এই যে ওরা SMS দিচ্ছে পড়ার জন্য, ক্লাস করার জন্য। এখন আমি ওদেরকে খুবই কম সময় দিচ্ছি, 9-10 আমি সময় দিতেছি না, তোমাদের নিয়ে পড়ে আসছি, কিন্তু তোমরা আমার এই বিষয়টা বুঝোই না। আমি তোমাদের নিয়ে কত যে সময় দিচ্ছি, কত প্ল্যান পরিকল্পনা করতেছি, তোমরা ওরকম ফিডব্যাক আমাকে দাও না। তো অনেকেই ক্লাসে বাড়ি কাজ জমা দাও,
কিন্তু ম্যাক্সিমাম স্টুডেন্টরা জমা দেয় না, যেটা দুঃখজনক। ক্লাসে মোটামুটি ক্লাস করো, মোটামুটি দেখা যায় 10 থেকে 15-20 জন, কিন্তু জমা দাও 5 জনও না। সিরিয়াসলি 5 জনও বাড়ি কাজ জমা দাও না। তো এখন এই ক্লাসটা আমি যে করাইছি, লাভটা কী হইলো আমার? আমি আমার কষ্ট পরিশ্রম করে আমি তোমাদের শিখাইছি, কিন্তু তোমরা তো আমাকে ফিডব্যাক দিলা না। তো এই পরিশ্রমের আমার ভ্যালুটা রইলো কোন জায়গায়? আমি যে কথাটা বললাম সেই কথার মধ্যে যদি কাজ করতে না পারো, তাহলে তো আমার এখানে পড়ে তোমার কোনো বেনিফিট নাই। একটা নিয়ম মাফিক তোমাকে পড়তে হবে, ধারাবাহিক একটা নিয়ম আছে। তো আশা করি এখন থেকে একটু সিরিয়াস থাকবা, সামনের দিনগুলোর প্ল্যান পরিকল্পনা অনেক বেশি। তোমরা যদি এই কাজটা না করো, তাহলে কিন্তু আমি আসলে পরে স্যাটিসফাই হব না, সিলেবাসও কমপ্লিট করতে পারবো না। তো যাই হোক, আমি অনেক বকবক করছি, দুঃখজনক বিষয় এই জন্যই যে তোমাদের কাছ থেকে ফিডব্যাক পাই নাই, তোমরা দেওয়ার চেষ্টা করবা, ঠিক আছে? আর ওই যে যেই স্লোগানটা নিয়ে কাজ করতেছি সিলেবাস কমপ্লিট করার জন্য, পড়তে হবে, লিখতে হবে, দেখাইতে হবে, এই 3টা কাজ তোমাকে ডেইলি করতে হবে যদি আমার কাছে পড়তে চাও। এই হচ্ছে রুলস। এই রুলস মেনে যদি পড়তে চাও পড়বা, আদারওয়াইজ তোমাকে অন্য কোথাও বেছে নিতে হবে পড়ার জন্য। এখন থেকে আমি স্টেট হওয়ার চেষ্টা করতেছি, কারণ আমি আমার দিক থেকে শত চেষ্টা করি তোমাদেরকে পড়ানোর, কিন্তু তোমাদের কাছ থেকে যদি আমি ফিডব্যাক না পাই, তাহলে তা এই পড়া দিয়ে আমার কোনো লাভ নাই, তাই না? তো এই হচ্ছে বিষয়। আমি আগে এত স্ট্রেটভাবে কথা বলিও নাই, বলতে চাইও না, কিন্তু বলতে বাধ্য হচ্ছি তোমাদের দোষের কারণে। তোমাদের এই যে নীরবতা, এই যে তোমাদের বাড়ি কাজ জমা না দেওয়া, অবহেলা, এটার জন্যই আমাকে কথাগুলো বলতে বাধ্য হচ্ছি। তো যাই হোক, আমার কথা মন খারাপ করবে না, কিন্তু এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা। তুমি ক্লাস করতে যদি নাও পারো, যেদিন যদি ক্লাস মিস হবে ক্লাস রেকর্ড দেখবা, কিন্তু বাড়ি কাজ জমা দিতে তো ক্লাস করা লাগে না। বাড়ির কাজ হচ্ছে আমি যা তোমাদের ছবি তুলে দিই তাই খাতায় লিখবা হুবহু, ব্যাস। এটা করতে আর কি লাগে? 10 মিনিটও লাগে না। 10 মিনিটের ব্যাপার, তোমরা যদি এটা না করতে চাও, তাহলে আমি তোমাদের কীভাবে বুঝাবো? সবাইকে জাস্ট আমি একটা কথাই বলতেছি, আমার এই কথাটা বুঝছো কিনা? জাস্ট পড়তে হবে, লিখতে হবে, এবং আমাকে প্রত্যেকদিন দেখাইতে হবে। কমপক্ষে 1 পৃষ্ঠার ছবি হলো দেখাইতে হবে তুমি যা লিখছো, এতটুকুই। ডেইলি কাজটা করতে হবে। মন থাকবে আমার কথা? আমি যা বলছি বুঝাইছি। কারণ আজকে কথাগুলো বলতেছি কারণ সবাই সামনে আছো, সবাই সামনে না থাকলে আমি তোমাদেরকে এই কথাগুলো বুঝাতে পারি না। অনেকে থাকো অফলাইনে, তো সবাইকে তো বলা হয় না। এখন কি বুঝতে পারছো মূল মেসেজটা কি? ক্লাস শুরুর আগেই তোমাদেরকে একটু অ্যানাউন্সমেন্ট দিলাম যে সামনে আরও কঠিন পরিস্থিতির মোকাবেলা করতে হবে তোমাদের, যদি আমার কাছে পড়তে চাও। আমি সিরিয়াসলি বলতেছি, সামনে আরও কঠিন মুহূর্ত তোমাদের সামনে আসতেছে। আমি এখনও জরিমানার বিষয়টা কাউন্ট করি না। আমি বলছিলাম এই মাসের শুরুতে জরিমানা কাউন্ট করবো, এখনও জরিমানার বিষয় আমি তোমাদের জানাই নাই। তোমরা দেখলেই বুঝবা কার জরিমানা কত টাকা হয়েছে। আমি জাস্ট গ্রুপে দিলেই সবাই অবাক হয়ে যাবে। তো এটা আমি কিন্তু সিরিয়াসলি করতেছি, এরকম না যে আমি জরিমানা নিয়ে তোমাদেরকে বুংবাং বলতেছি। সিরিয়াসলি দেখবা, যখন আমি কার্যকর শুরু করব তখন অনেকেরই ভালো লাগবে না, অনেকে আমার পছন্দ করবে না, যে ভাই এরকম কড়াকড়ি করতেছে কেন, উল্টাপাল্টা কাজ করতেছে কেন। যেটা বাস্তব সেটা করতেই হবে। তোমরা যদি সোজা না হও, তোমাদের সোজা করতে যত রুলস আছে, ওষুধ আছে, এটা তোমার প্রয়োগ করতে হবে, তাই না? তো সিরিয়াস থাকবা। অফলাইনে পড়লে যেমন সিরিয়াস, অনলাইনে পড়লেও সিরিয়াস থেকেই পড়তে হবে, আদারওয়াইজ কোনো জায়গাতেই পড়া পসিবল না। সিলেবাস কমপ্লিট করা দূরের কথা। যাই কথাগুলো তিতা হলেও কথাগুলো মেনে চলতে হবে, চেষ্টা করতে হবে। চলো শুরু করি। আজকে আমাদের যেই বিষয়গুলো আমরা পড়বো সেটা হচ্ছে বাংলা উচ্চারণের যে নিয়মটা আমরা তোমাদেরকে পড়াচ্ছিলাম, একবারে প্রথম যে অংশটা আমরা শুরু করেছিলাম। 2টা ক্লাস হয়েছে, আজকে 3 নম্বর ক্লাস, বাংলা উচ্চারণের নিয়ম। তো তানিম জয়েন করছো, প্রথমেই করা কথা শুনছো কয়েকটা। আসলে কথাগুলো তোমার উদ্দেশ্যে না আর কি, যারা সিনিয়র রয়েছে ওদের উদ্দেশ্যে বলা, কারণ ওদের কাছ থেকে ফিডব্যাক আমি তেমন মন মতো পাচ্ছি না দেখেই বললাম। তো আশা করি তানিম তুমি রেগুলার আসছো, নিয়মিত থাকার চেষ্টা করবে ইনশাল্লাহ। আশা করি তোমাদের কাছ থেকে আমি ফিডব্যাকটা ভালোই পাবো, আশা করি ইনশাল্লাহ, ঠিক আছে? তো তানিম এটা নিয়ে মন খারাপ করো না যে স্যারে কি কথাগুলো বললো, করা কথা, আমি তো কখন এগুলো শুনতে চাইও নাই, বা আমি তো এরকম না, তো আমাকে কেন বলতেছে? আসলে তোমাকে বলি নাই, যারা বড় ওদেরকে বলছি, কারণ ওরা আমার কথা মতো সবাই রেগুলার ক্লাস কাজ করতে পারে না। অনেকেই বাড়ি কাজ জমা দেয়, তাদেরকে অনেকে আমি পছন্দ করি পার্সোনালি, যে ওরা আসলে ডেডিকেটেড, কিন্তু ম্যাক্সিমাম দেয় না। তো ম্যাক্সিমামদের উদ্দেশ্যেই বলা, যারা জমা দেয় তাদেরকে আমি আসলে এগুলো বলতে চাইনি, কিছু মনে করো না। ওকে, চলো শুরু করি। তো আমাদের এটা হচ্ছে একটা প্রশ্ন, এই প্রশ্নটা আমাদের বোর্ড পরীক্ষা এসেছিল। বরিশাল বোর্ড 19 সালে এসেছিল, এবং কি রাজশাহী বোর্ড 17 সালে এসেছিল। এটা খুবই একটা সুন্দর একটা প্রশ্ন, আমরা এখন দেখব। এবং এই প্রশ্নটা আমাদের কলেজেও আসছিল, যেমন দেখো শহীদ বীর উত্তম লেন্স আনোয়ার গার্লস কলেজ, তারপর হচ্ছে ঢাকা সেন্ট্রাল ওমেন কলেজ, রংপুর সরকারি কলেজ, বিকারুন্নেসা নুন স্কুল অ্যান্ড কলেজ, এটা অনেক জায়গাতেই আসছিল। তো আশা করি এই মুহূর্তে তোমরা দেখতে পাচ্ছ আমাদের মেন ক্লাসটা এখনই শুরু হচ্ছে। আমি এতক্ষণ ধরে তোমাদেরকে অ্যানাউন্সমেন্ট দিয়েছি, আমার কাছে পড়ার জন্য সিস্টেম মতো পড়তে হবে। এতদিন বুংবাং যদি পড়ছো
যদিও বুং বাং পড়ো নাই, পড়ছো, চেষ্টা করছো, কিন্তু আমার মন মতো হয় নাই। সত্যি কথা বলতে মন মতো আমি পাইনি এখন, এই জন্য আর কি কথাগুলো বললাম। তো যাই হোক, কথাগুলো মাইন্ডে না নিয়ে পড়ালেখা এখন শুরু করি, মনোযোগ দাও। তো প্রশ্ন হচ্ছে কি, আমাদের টপিকটার নাম হচ্ছে বাংলা শব্দে আদ্য অকারের উচ্চারণের নিয়ম। আদ্য অকারের উচ্চারণের নিয়ম। তানিম জয়েন করছো, কিন্তু আমাদের রিগান আসে নাই, আবার হচ্ছে হোসনেরও আসে নাই, তারপর হচ্ছে আরেকজন জয়েন করার কথা ছিল, জয়েন করতে পারিনি। সমস্যা নেই, হয়তো নেট প্রবলেমের জন্য জয়েন করতে পারিনি, প্রবলেম নেই। দেখো, তো এখন একটা বিষয় তোমাদের বলি যে আদ্য এই যে আদ্য কথাটার মানে কি বলতে পারবা? আমি তোমাদেরকে বিগত একটা ক্লাসে আদ্য বিষয় বোঝাইছিলাম। আদ্য মানে কি? আদ্য কথাটার মানে কি বলো তো? এনিওয়ান, যারা সিনিয়র ব্যাচের স্টুডেন্ট আসো একটু আমাকে বলবা। ভেরি গুড, রিমা উত্তর রাইট। শুরু, হ্যাঁ, আদ্য মানে হচ্ছে কি শুরু। তানিম খেয়াল রাখবা, আদ্য কথাটার মানে হচ্ছে শুরু। শব্দে, একটা শব্দের শুরুতে আমাদের যদি স্বরেয় থাকে, স্বরেয় থাকে, তাহলে স্বরেয় এর উচ্চারণের নিয়মগুলো কিভাবে হবে সেটা আমরা বর্ণনা করব। তো প্রশ্ন এইভাবে আসতে পারে যে বাংলা উচ্চারণের সময় আদ্য অ কখন ও কারান্ত উচ্চারিত হয়। মানে আমাদের শব্দের উচ্চারণের সময় স্বরেয়টা স্বরের মতো উচ্চারণ না হয়ে ও এর মতো উচ্চারণ হবে, এই বিষয়টা আমাদের এখানে বর্ণনা করতে হবে। এটা হচ্ছে প্রথম প্রশ্ন। অথবা প্রশ্নটা এরকমভাবে আসতে পারে, বাংলা শব্দে আদ্য অকারের উচ্চারণের 5টি নিয়ম উদাহরণ সহ লিখো। সবাইকে বলতেছি প্রশ্নটার দিকে ভালো করে খেয়াল রাখবা। আমাদের বাংলা দ্বিতীয় পত্রের পরীক্ষায় প্রশ্নগুলো ঠিক এভাবেই আসে। আমাদের গ্রামারের যে নিয়মগুলো লিখতে বলে আর কি, আমাদের গ্রামারের যে নিয়মগুলো লিখতে বলে সেগুলো হচ্ছে কি 5টি নিয়ম লিখতে বলে। কয়টি নিয়ম? 5টি নিয়ম। তো খেয়াল রাখতে হবে যে আমাদের সবসময় 5টা নিয়ম লিখতে হবে, উদাহরণ সহই লিখতে হবে, ঠিক আছে? আমাদের অলওয়েজ কী করতে হবে? 5টি নিয়ম লিখতে হবে, উদাহরণ সহ লিখতে। আসলে আমার একটা আন্টি কল দিচ্ছে, তো আমি আসলে ক্লাস করাচ্ছি, আমি তো কল ধরতে পারতেছি না। আচ্ছা যাই, একটু ওয়েট করো। আমো মাইন্ড আলে আন্টি আমার কল দিতে আছে, তুমি সাবিনের মোবাইল একটু কল দিয়ে কথা কত, বা সাবিনের কল দিতে কত একটু। আচ্ছা দেখো, এবার খেয়াল করো। তো বলতেছে যেটা, যে বাংলা শব্দে আদ্য অকারের উচ্চারণের 5টি নিয়ম উদাহরণ সহ লেখো। তো এই যে আমাদের নিয়ম হচ্ছে কি 5টা নিয়ম লিখতে হবে। এই যে আদ্য অয়ের যে উচ্চারণ আছে, অনেকগুলো নিয়ম আছে, এর মধ্যে 5টা নিয়ম লিখবা, কিন্তু আমাদের প্রতিটা নিয়ম লেখার পর কি করতে হবে? একটা উদাহরণ লিখতে হবে। কি লিখতে হবে? উদাহরণ লিখতে হবে। উদাহরণ ছাড়া লেখা যাবে না। তো এই হচ্ছে প্রশ্ন, মানে প্রশ্নটা তো আমাদের ঠিক এইভাবেই আসবে, মানে প্রশ্ন ঠিক আমাদের এভাবেই আসে বা এভাবেই আসবে, আমাদের এখন বর্ণনা করতে হবে। চলো আমরা শুরু করি। সবাইকে বলি, আমরা স্টেপ বাই স্টেপ উত্তরগুলো দিব, তোমাদের সামনে দেখাবো, আর তোমরা উচ্চারণ করবা, লগে লগে উচ্চারণ করতে হবে। তোমাদের বলি, বাংলা দ্বিতীয় পত্রের ক্লাস কিন্তু প্র্যাকটিস করতে হয় লগে লগে। আমি তোমাদের বিগত 2টা ক্লাসে পড়াইছি, তোমরা আমার ক্লাসগুলো দেখছো যারা, তারা বুঝতে পারবা যে ক্লাসগুলো কীভাবে করতে হয়, ঠিক আছে? আমরা কিন্তু বিগত 2টা সপ্তাহে এই বাংলা ক্লাসগুলো এভাবে পড়ছি, প্র্যাকটিস করছি। আমি বলছি, তোমরা ওই সাইড থেকে, মানে তুমি যেই সাইড থেকে ক্লাস করতেছো সেই সাইড থেকেই তুমি বলতেছিলা এটা করতে হবে, কিন্তু এটা হচ্ছে বাংলা ক্লাস, ঠিক আছে? কিছু কিছু ক্লাস তোমাদের লগে লগে রেসপন্স করতে হয়, তাহলে এটা বুঝতে সহজ হয়। তো আমি যখন বলবো তোমরাও লগে লগে বলবা। তো এখন আমি পড়ি, এখন বলতে হবে না, কিছু আগে বুঝো কি বলছে। শব্দের শুরুতে স্বরেয় এর পরে যদি জ ফলা থাকে আর জ ফলা যুক্ত একটা ব্যঞ্জন বর্ণ পাওয়া যায়, সেক্ষেত্রে স্বরেয় এর উচ্চারণটা স্বরের মতো আর থাকে না, সেটা কি হয়ে যায় জানো? ও কারের মতো হয়ে যায়। কার মতো হয়ে যায়? ও কারের মতো হয়। মূল কথা হচ্ছে শব্দের শুরুতে একটা স্বরেয় থাকবে এবং স্বরের পর যদি জফলা যুক্ত ব্যঞ্জনবর্ণ থাকে, সেক্ষেত্রে স্বরের উচ্চারণটা হয়ে যাবে ও। স্বরের উচ্চারণটা কার মতো হবে? ও এর মতো হয়ে যাবে। তো আমি তোমাকে এখন বিষয়টা বলছি, হয়তো বা বুঝতে একটু প্রবলেম হইতেই পারে। আমাদের ক্লাসে জয়েন করছো 23 ব্যাচের আমার প্রথম দিকের স্টুডেন্ট, তার নাম হচ্ছে মিম। থ্যাংক ইউ সো মাচ মিম, জয়েন করছো। মিম, আমি অনেক খুশি হলাম, তুমি অসুস্থ ছিলা কয়েকদিন, তারপর আজকে চেষ্টা করছো ক্লাসে জয়েন করতে, থ্যাংক ইউ। আর দোয়া করি তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে ইনশাল্লাহ, ওকে। আর বলি, এই যে নাম জানি কি, তানিম। তানিম, তুমি সায়েন্সে ভর্তি হবা কলেজে, আর আমাদের মিম 23 ব্যাচের মিম, ও কিন্তু সায়েন্সেই ভর্তি হবে, ঠিক আছে? তো ওর সাথে পরে আমি তোমার যোগাযোগ করে দিব, তুমি অপেক্ষায় থাকো। তো মিম, আমাকে একটু জানাইও, 23 ব্যাচের মিম, একটু আমাকে জানাইও তুমি আমার কথাগুলো ভালো করে শুনতে পাচ্ছ কিনা, স্ক্রিন দেখতে পাচ্ছ কিনা। মিম, একটু আমাকে জানাও, ভয়েসে রেসপন্স করো।
যদি পারো, না পারলে চ্যাট বক্সে বলো, জি সমস্যা স্যার নেই। সবকিছু। আচ্ছা ঠিক আছে। আর একটা বিষয় বলি, সেটা হচ্ছে রিগান জয়েন করছো, দেরি হয়ে গেল, রিগান তাড়াতাড়ি আসলে ভালোই তো। আচ্ছা একটা বিষয় বলি, কেউ আবার বললো না যে স্যার একটা ছেলের সাথে একটা মেয়ের আপনি পরিচয় করে দিবেন কেন? আসলে এটা ছেলে মেয়ের বিষয় না, বিষয় হচ্ছে ক্লাসমেট, বুঝছো? আসলে আমার কাছে যারা পড়ে আমি কিন্তু সবাইকে একরকমভাবে মনে করি, আমার স্টুডেন্ট এবং হচ্ছে বাচ্চা কাচ্চা। তো এই জন্য আমি চিন্তা করি যে কমিউনিকেশন প্রয়োজন এখানে, ছেলে মেয়ে কিংবা এই বিষয়টা না, কোনো ফ্যাক্ট না, ঠিক আছে? তবে একটু দূরত্ব বজায় রেখে আমাদের কমিউনিকেশন করতে হবে, এটা মনে রাখবা সবসময়। তো এটা নিয়ে আবার কেউ অন্য মাইনে চিন্তা করো না। তো যেটা বলতেছিলাম আর কি, যে ওই যে ব্যাপারটা, শব্দের শুরুতে যদি আমাদের স্বরেও থাকে আর এরপর যদি জ ফলা থাকে, তাহলে আমাদের স্বরেওটা ও এর মতো উচ্চারণ হয়ে যাবে। আর তানিম আর হচ্ছে মিম, তোমাদের একটু পর ক্লাস আছে, কিন্তু এই ক্লাসে পরে বায়োলজি ক্লাস থাইকো, খুবই ইম্পর্টেন্ট ক্লাস। এবার একটা বিষয় খেয়াল করো, সবাইকে লগে লগে উচ্চারণ করতে হবে, হ্যাঁ? দেখো উচ্চারণটা আমি বলি, তোমরা দেখো। প্রথমে লেখা আছে স্বরেয় দ জফলা। দেখো প্রথমে আছে স্বরেয়, শব্দের শুরুতে কি আছে? স্বরেয় আছে, ওই যে মিলে যাচ্ছে, শব্দের শুরুতে কি থাকবে? স্বরেয় থাকবে। ওকে, স্বরেয় আছে, সমস্যা নাই। রিগান জয়েন করছো, খুশি হলাম। তোমার ফ্রেন্ডদের নিয়ে এসো, যে হোসনেরা আর অনেক আছে, নিয়ে এসো ওদের। এরপরে জফলা আছে, দেখো স্বরেয় দ জফলা। আমরা এটাকে কি বলি জানো? অদ্য। উচ্চারণটা কিন্তু হবে অদ্য, আমরা কিন্তু বলি না অদ্য, অদ্য বলি না, বলি কি অদ্য, অদ্য। অনেকে হয়তো বা উচ্চারণ করতে পারো অদ্য, আসলে অদ্য উচ্চারণটা ঠিক না, হবে কি অদ্য। উচ্চারণ করো সবাই, অদ্য, অদ্য উচ্চারণ করো। আমি এখন উচ্চারণ করতে বলতেছি, করতে হবে তো, অদ্য। অদ্য জোরে বলবা, স্পিকার অন করে সবাই জোরে বলবা, তাহলে আমি বুঝতে পারবো। অদ্য বলো। থ্যাংক ইউ। আচ্ছা হ্যাঁ অদ্য, থ্যাংক ইউ। এই যে অদ্য, হ্যাঁ ওকে, থ্যাংক ইউ, আর লাগবে না। এই যে ও হইলো আমাদের, কিন্তু আমরা অ বলি না, আমরা কি অ বলছি? বলছি ও, ও। একটা হচ্ছে অ, একটা হচ্ছে ও, মনে রাখতে হবে। এবার হচ্ছে কি গণ্য, আমরা কিন্তু গণ্য বলবো না, বলবো কি গণ্য, গণ্য। দেখো যে গ উকার গো, ন ন উকার, গণ্য। এখন কথা হচ্ছে স্যার এখানে তো স্বরেও নাই। একটা বিষয় খেয়াল রাখবা, স্বরেও যে সবসময় থাকতে হবে এমন কোনো কথা নাই তো। দেখবা যে গ, গরুর গ, গ উচ্চারণ করার সময় গ যোগ অ, মানে গ এর মধ্যে অ আছে, স্বরেও আছে। কি বললাম? গ উচ্চারণ করার সময় গ এর মধ্যে কি আছে? স্বরেও আছে। সেই হিসাবে গ হচ্ছে অ এর অনুরূপ, মানে কথার কথা বলতেছি, মনে করো গ হচ্ছে স্বরেও। যদিও বলবা স্যার সবসময় স্বরেই থাকবে শব্দের শুরুতে, না, স্বরেও থাকবে না। স্বরেও থাকলে তো সেটা স্বরেও, না থাকলে সেটা স্বরই হবে, কারণ আমরা জানি গ, গ প্লাস অ, গ উচ্চারণ করো গ, লাস্টে অ উচ্চারণ হয়, মানে স্বরেও, তার মানে গ এর মধ্যে কি আছে? স্বরেও কথাটা আছে। সবাই কি কথাটা বুঝতে পারছো? আচ্ছা জফল, হ্যাঁ জফলা হচ্ছে পরের বিষয়, কিন্তু অনেকে বলবে স্যার প্রথমে তো স্বরেও আছে, কিন্তু এখানে তো স্বরেও তো না, এখানে গ আছে। তো স্বরেও থাকবে যখন এটা হচ্ছে নিয়মের মধ্যে পড়ে, তারপরে জফলা দেখবো, কিন্তু এখানে তো স্বরেও নাই, এখানে গ আছে। গ কেমনে স্বরেও হয়? একটা বিষয় খেয়াল রাখবা, যখন উচ্চারণ করবা, যে কোনো একটা বর্ণ উচ্চারণ করলে লাস্টে স্বরে উচ্চারণ হবে। দেখো তুমি যে কোনো বিষয়, সাপোজ যদি বলি ক, দেখো ক যোগ অ, লাস্টে একটা অ উচ্চারণ হয় স্বরেও। খ, লাস্টে অ উচ্চারণ হয়। গ, যে কোনো বর্ণ উচ্চারণ করলে লাস্টে কি উচ্চারিত হয়? স্বরে উচ্চারিত হয়। সবাই একটু দেখো তো, উচ্চারণ করে দেখো তো, ফিল করো, ব্যাপারটা বুঝতে হবে তোমাদের। গ্রামাটিক্যাল নিয়মটা জানলে মজা পাবা গ্রামার পড়া। ক, খ, গ, গহ, লাস্টে কিন্তু অ উচ্চারণ হয়। দেখো তোমরা, উমো, বুঝতেছো আমার কথা? জি স্যার। তো তোমরা একটু উচ্চারণ করে দেখলে বুঝবা যে আসলেই প্রত্যেকটা শব্দ উচ্চারণের শেষে স্বরে উচ্চারণ হচ্ছে। যদি অনেকে মনে করো যে স্যার এখন উচ্চারণ করলে কেমন কেমন লাগে, শরম লাগতে পারে, কে কি শুনবে না শুনবে, এটা বিষয় না, এটা প্র্যাকটিস ক্লাস। কে কি শুনবে? কেউ তোমাকে দেখে, কেউ তোমাকে দেখে না। আমাকে কেউ দেখে, আমাকে কেউ দেখে না, তো বললে তো সমস্যা নাই। তো এই বিষয়টা আর কি। গ, আচ্ছা ন জফল আছে, আমরা কি বলবো? গণ্য না গণ্য বলবো, গণ্য। আবার হচ্ছে কথ্য, হ্যাঁ হ্যাঁ ভেরি গুড, রিগান উত্তর দিয়েছো। হ্যাঁ কথ্য, ওই যে কথ্য, কথ্য, হ্যাঁ মনে রাখবা, সেখানে কি হবে? ও হয়ে যাবে, কথ্য, কথ্য। আমরা বলি না কথ্য, আমরা কি বলি? কথ্য, কথ্য বলি না, কথ্য বলি।
তার মানে ও হবে, কি হবে উচ্চারণটা? ও হবে, শেষ। তো যে কোনো দুইটা উদাহরণ দিলেই হবে, তিনটা দিছে ভালো, দুটা দিলেই চলবে। এখন এই মুহূর্তে আমাকে জানাবা যে আমি প্রথম উদাহরণটা দিলাম, ব্যাখ্যা সহ বললাম, এখানে কি কারো কোনো প্রশ্ন আছে? মিম, রিগান, তানিম, বাকিরা যারা যারা আছো এটা আমাকে জানাও, কারো কোনো প্রশ্ন আছে এখানে? আচ্ছা, তাহলে আমরা এখন না, স্যার। হ্যাঁ নেক্সট 2 নম্বরে যাচ্ছি। জি না স্যার। থ্যাংক ইউ, রেসপন্স করছো, খুশি হলাম, এবার রেসপন্স করবা লগে লগে। থ্যাংক ইউ। এখন আমরা 2 নাম্বারটা শিখবো। এটা হচ্ছে একাক্ষর শব্দের প্রথমে স্বরেয় এবং পরে যদি দন্তান্ন থাকে সেক্ষেত্রে ওকারের মতো কি হবে? উচ্চারণ হবে। একাক্ষর শব্দ, একাক্ষর মানে একটা মাত্র অক্ষর থাকবে যে শব্দে, একাক্ষর। যদিও এখানে আমাদের দেখা যাচ্ছে একাধিক অংশ মিলে, যেমন ম যোগ ন, মন। আমরা কি বলি? মন। আমরা কি মন বলি নাকি মন বলি বলো তো? কি বলি? উচ্চারণ করো তো সবাই, মন নাকি মন? বলো। মন। মন। হ্যাঁ মন। একটা হচ্ছে মন। মন জানো কোনটা? ওই যে 20 কেজি হলে 1 মন বলে সেই মন। একটা হচ্ছে মন, একটা হচ্ছে মন। এই যে এই মন হচ্ছে তোমার দন্তান্ন মন, যেই মন মানুষের হৃদয়ে থাকে, মনের ভেতরে সেই মন। কথা বুঝছো? এই দন্তান্ন যুক্ত মন হচ্ছে কি মানুষের অন্তরের মন। আমার কথা কি বুঝতেছেন? সমস্যা হচ্ছে বুঝতে? জি না স্যার। আচ্ছা, আর আমাদের আরেকটা মন আছে, সেটা হচ্ছে মূর্ধন্য। মূর্ধন্য হইলে কোন মন হয় জানেন? ওই যে বাটখারা দিয়ে মাপি না আমরা, 20 কেজি, সরি 20 কেজি তো 1 মন না, দুঃখিত, 40 কেজি, সেটা হচ্ছে 1 মন, 1 মন। ঠিক আছে, সেই মন হবে কি আমাদের ওই মন, কিন্তু এই মন হচ্ছে কি হৃদয়ের মন। ওকে, ওই মন উচ্চারণ করলেও মন উচ্চারণ হয়, হ্যাঁ, ধানের মন আর কি। হ্যাঁ, ভেরি গুড। তো দেখো মন, তাহলে মৌকার মন ও মন উচ্চারণ হইলো। এই দেখো আমাদের মন হয়েছে ও হয়েছে ও এর মতো উচ্চারণ হয়েছে মন, ও এর মতো উচ্চারণ হয়েছে। আবার হচ্ছে বন, বন। যদি আমরা বন বলি না, কিন্তু উচ্চারণটা হবে কি বন, জন। ঠিক আছে, আমরা কি বন বলি, বন, কিন্তু আমরা উচ্চারণটা হবে কি বন। উচ্চারণটা আমাদের বলতে হবে বন। সুন্দরবন, সুন্দরবন, এরকম না, সুন্দরবন। ঠিক আছে, জন, চৌকার জন ও জন। তোমরা কিন্তু এই বিষয়গুলো উচ্চারণটা ঠিক রাখবা। আমরা অনেকে ভুলভাল উচ্চারণ করি, হ্যাঁ, এগুলো কিন্তু ঠিক রাখতে হবে। ঠিক রাখতে না পারলে আমরা লিখতেও গিয়ে ভুল করব। তার মানে আমাদের এগুলো সব উচ্চারণ হবে ও এর মতো, স্বরের মতো উচ্চারণ হবে না। কারণ কি প্রথমে কি আছে স্বরেও, পরে হচ্ছে দন্তান্ন। দেখো এখানে এসে দন্তান্ন, স্বরেও দন্তান্ন, স্বরেও দন্তান্ন, স্বরেও দন্তনীয়, এই আর কি। এই হচ্ছে নিয়ম। 2 নম্বর নিয়মটা বুঝতে পারছো ব্যাখ্যা সহ? বোন, হ্যাঁ বোন, ভেরি গুড। ওই যে রিমা উত্তর দিয়েছে আরেকটা বোন, হ্যাঁ ভেরি গুড, সেটাও হয় বোন। এ বুঝছো? কার কোনো প্রশ্ন আছে এখানে? আমি নেক্সটে যাবো, তাতেই বলতে হবে। আর আমাদের 3টা এটা লিখতে হবে, 3টা পয়েন্ট বাকি এখানে, বুঝছেন? রেসপন্স দ্রুত করলে ভালো হয়। আচ্ছা, জি বুঝছি স্যার। ওকে, এবার যাচ্ছি 3 নম্বরে। 3 নম্বর নিয়ম হচ্ছে কি, 3 নম্বর নিয়মটি একটু বড় হলেও মনে রাখতে হবে এটা। 3 নম্বর নিয়ম কি, শব্দের শুরুতে যদি স্বরয়র পরে রস্যিকার, দীর্ঘিকার, রস্যুকার, দীর্ঘকার থাকে তাহলে স্বর এর উচ্চারণটা ও এর মতো হয়ে যায়। যেমন দেখো তুমি, স্বর বরস্যিকার ভি, ধয়কার ধান, আমরা কি বলি? অভিধান নাকি অভিধান? অভিধান নাকি অভিধান, কোনটা বলি বলো তো? উচ্চারণ করো, অভিধান। ভেরি গুড, অভিধান। ও হবে, দেখছো উচ্চারণটা হবে ও এর মতো উচ্চারণ হয়ে যাবে। আচ্ছা, একটা বিষয় দেখো, যে স্বরেও ত দীর্ঘার তি তো, আগে ছিল রস্যিকার, এখন কি দীর্ঘইকার স্বরের পরে এগুলো। আচ্ছা বলো, আমরা কি বলি অতীত নাকি বলি অতীত? কোনটা বলি বলো তো? উচ্চারণ করো সবাই। অতীত। ভেরি গুড, অতীত। ভেরি গুড। তো এরকম উচ্চারণ করবা, অতীত, অতীত, অতীত ইতিহাস, অতীত। তো এই জন্য উচ্চারণটা কি হচ্ছে ও এর মতো হচ্ছে। ওকে, আমরা আরেকটা উদাহরণ দেখতে পারি, সেটা হচ্ছে কি স্বরেও বরিষ্কার ভি মানো, আমরা কি বলি অভিমান নাকি অভিমান? অভিমান করেছে সে, আমার সাথে অভিমান করেছে। তো এই হচ্ছে বিষয় আর কি, আমরা কি বলি অভিমান। এ হচ্ছে আমাদের উচ্চারণটা কি ও। 3 নম্বর পয়েন্টটা বুঝতে পারছেন সবাই? তাজিস্কো ব্যাচের মিম, জি স্যার। তারপর হচ্ছে আমাদের মিম কে আসো, হ্যাঁ মিম রিগান, তারপর হচ্ছে কি আমাদের তানিম আসো, তানিম
তানিম চলে গেছে, অনেক সমস্যা হতে পারে। আচ্ছা, এই তেজস্ক্রিয় ব্যাচের স্টুডেন্ট বুঝছো? ওকে, থ্যাংক ইউ। ও তানিম তো আসো না? স্যার ওকে, রিগান। জি স্যার বুঝছি। ওকে, রিগান ছিল নাকি? রিগানও আসো। ওকে, তানিম কোন দিকে যাইলা? তোমার নাম দিয়ে দেখলাম না। ওকে, আসো। আচ্ছা, থ্যাংক ইউ। এবার দেখো নেক্সট 4 নাম্বার 5 নাম্বার হইলেই আমাদের এটা শেষ হয়ে যাবে। হ্যাঁ, 4 নাম্বারটা কি? 4 নাম্বারটা হচ্ছে এই যে শব্দের শুরুতে স্বরের পর যদি ক্ষীয় থাকে বা এই যে জ্ঞানের গ, এটা আসলে উচ্চারণটা আমি পারতেছি না, দুঃখিত। ক্ষীয় আর গ এরকম বর্গার জ নিও আর কি থাকলে স্বরের উচ্চারণটা ও এর মতো হয়। যেমন দেখো, আমরা সবাই এটা জানি, যেমন এই যে দ ক্ষীয়, স্বরেও প্রথমে, তারপর হচ্ছে ক্ষীয়, আবার হচ্ছে জ বর্গার জ নিও, প্রথমে স্বরেও পরে হচ্ছে এটা এই চিহ্নটা, আবার হচ্ছে ল, প্রথমে স্বরেও তারপর হচ্ছে ক্ষীয়। তো এগুলো উচ্চারণটা কি দেখো তো, দক্ষ, আমরা কি বলি দক্ষ না বলি দক্ষ, কোনটা বলি? উচ্চারণ করো। দক্ষ, দক্ষ, দোকার দো মানে ওকার হইল। আবার যোগ্য, আমরা কিন্তু বলি না যজ্ঞ, আমরা যজ্ঞ বলি, আমরা যজ্ঞ বলি না, বলি কি যোগ্য, যোগ্য। তার মানে এখানেও কি হচ্ছে ওকারের মতো উচ্চারণ হচ্ছে। আবার কি আমরা লক্ষণ, লক্ষণ, আমরা কি বলি লক্ষণ, লক্ষণ বলি, বলি না লক্ষণ বলি, তাহলে ওকার হচ্ছে। সবাই কি এই 4 নম্বর উদাহরণটা বুঝতে পারছো? একটু দেখো তো বুঝতে পারছো কিনা, আমাকে জানাবা। জি স্যার জি স্যার। বুঝছি। থ্যাংক ইউ। এবার যাই লাস্ট অফ অল 5 নাম্বার নিয়ম। 5 নাম্বার নিয়মটা হচ্ছে আমাদের শব্দের প্রথমে যদি স্বরেয় থাকে, সুমনা বলছো, পরে যদি রিকার যুক্ত ব্যঞ্জন বর্ণ পাওয়া যায় সেক্ষেত্রে স্বরের উচ্চারণটা ওকারের মতো হয়। এই 5টা নিয়ম মনে রাখতে হবে আপনাদের। যেমন ম, তারপর হচ্ছে গিয়ে রিকার, ম এর মধ্যে স্বরে আছে। মসৃণ, আমরা কিন্তু বলি না মসৃণ, আমরা কি বলি মসৃণ, আমরা বলি মসৃণ, মৌকার হো মৌ, কি বলি মৌকার মৌ, মসৃণ, মসৃণ, ঠিক আছে, মসৃণ। আবার হচ্ছে কি কর্তৃকারক, কর্তৃকারক, বক্তৃতা, বক্তৃতা। সবাই একটু উচ্চারণ করো তো, একটা উচ্চারণ করো, মসৃণ উচ্চারণ করো তো, মসৃণ উচ্চারণ করো তো, আমি শুনি। ভেরি গুড। তো আমরা বুঝতে পারলাম যে উচ্চারণের ক্ষেত্রে আমাদের কি হচ্ছে ওকার উচ্চারণ হচ্ছে। তো আমাদের শেষ। এভাবেই আমরা যদি লিখে দিই আমরা 5-এ 5 পেয়ে যাব। পরীক্ষা এখানে 5 নাম্বার জন্য দেওয়া থাকে। এই 5টা নিয়ম লিখবেন আর কমপক্ষে 2টা করে কি লিখবেন, উদাহরণ লিখলেই হয়ে যাবে। হ্যাঁ, এখন বলো, আমরা এটা শেষ করলাম। এখানে কি কারো কোনো প্রশ্ন আছে কিনা, থাকলে বলতে পারো। স্যার বলো। বলছি নিয়ম তো আলাদা থাকবে না, যে অথবা অথবা বলি, শুনো, অথবার অংশটা অনেক কঠিন। আসলে এগুলার অথবাটা তুমি যদি পড়তে চাও তোমার তো অনেকগুলো শব্দ পড়তে হবে। এতগুলো শব্দ কি মনে রাখতে পারবা? আমি তোমাদের না একটা টেকনিক পড়াইছিলাম, বাংলা দ্বিতীয় পত্র পড়ার নিয়ম, কোনটার অর্থ বা উত্তর দিবা, কোনটার মেন উত্তর দিবা। আমি তোমাদের এটা পড়াইছি, তোমরা ওই ক্লাসটা পাও নাই? আমার পাই পাও নাই? না। পাও না? না স্যার, আমি তো কয়েকটা ক্লাস মিস গেছি, আমি পাইনি স্যার। আচ্ছা, আমি ওই ক্লাসটা দিয়ে দিব না, আমার ইউটিউবে দেওয়া আছে। বাংলা দ্বিতীয় পত্র 12টা আইটেম যেটা আমাদের আছে গ্রামারে, 12টা না জানি কয়টা আছে, যাই হোক, এই সব কোনটার আমরা অথবা উত্তর দিব সহজ হবে, আর কোনটা দিব আমরা মেন উত্তর। আচ্ছা বলি, আফিফা বলছো যে মনে থাকে না, আসলে একটা বিষয় কি আফিফা, আমাদের কিছু তোমার নিয়ম আছে যেগুলো আমাদের প্রতি বছরই বোর্ড পরীক্ষা আসে ম্যাক্সিমাম। তো সেক্ষেত্রে বেশি না, 4 থেকে 5টা স্ট্রাকচার যদি মনে রাখতে পারো তাহলেই হয়ে যাবে। কিন্তু আমরা যদি অথবার উচ্চারণ মানে অথবার এইখানে উত্তর দিতে যাই, এটা অনেকগুলো শিখতে হবে। এতগুলো আসলে শিখা অনেক সময় ভুলেও যায়, মনে থাকে না। তারপর আমি তোমাদের ক্লাস করাই দিব, সমস্যা নাই। আমি আগে মেন অংশটা পড়াই, দেন আমি অথবার ক্লাসও করাবো। তারপরে দেখবা আসলে কোনটা সহজ কোনটা কঠিন। এত এত ওয়ার্ড, এত তো শব্দ, কোনটার উচ্চারণে হসন্ত আছে। আরে রিগান এখন মনে করছো? আচ্ছা আচ্ছা, ভালো কথা। ওকে, সময় আছে, হ্যাঁ ভালো কথা। আচ্ছা 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 আচ্ছা, ওয়েট ওয়েট, একটা প্রশ্ন দেখাবো। আচ্ছা, আমি এর মধ্যে একটা রিগানের প্রশ্ন ছিল যে আমি দেখা দিচ্ছি, ওয়েট, দেখো আমি তোমাদের দেখাই অথবার যে অংশগুলো এগুলো কীভাবে পরীক্ষা আসে। আমি রিগান উত্তর দিব, সমস্যা নাই, এর মধ্যে উত্তর দিয়ে ফেলবো। এই যে এখানে আমার অনেকগুলো শব্দ পড়তে হবে,
জাস্ট তোমার লেখা থাকবে পরীক্ষায় এটা, আমি তোমাকে দেখায় দিই এটা যে কত ঝামেলার। পরীক্ষা দেওয়া থাকবে এই শব্দটা, এই যে এটা থাকবে শব্দ, এই যে এটা শব্দ, এটাকে সঠিকভাবে লিখতে হবে। এখন কোন জায়গায় হসন্ত হবে, কোন জায়গায় ওকার হবে, কোন জায়গায় চন্দ্রবিন্দু হবে, কোন জায়গায় রিকার হবে, এগুলোর মধ্যে ঝামেলা লাগলে শেষ। কোন জায়গায় ও হবে, ক হবে, খ উকার খ হবে, এগুলো কিন্তু লিখতে হবে। বলি পরীক্ষা থাকবে এটা, অকৃতজ্ঞ এটা উচ্চারণ করে কেমনে লিখতে হবে, এইটা লিখতে হবে স্বরেয় করিকার কি ত গ হসন্ত গকার গ চন্দ্রবিন্দু। এখন বলো কোনটা সহজে মনে রাখা সহজ? তোমরা কিন্তু এইগুলো অনেক দেখবা, বুঝছো, অনেক। এবার হচ্ছে কি অক্ষ, ও ক হসন্ত খকার খ অক্ষ, এগুলো এমসিকিউ না। বলি তানিম, বাংলা দ্বিতীয়পত্রে এমসিকিউ নাই, ইন্টারে বাংলা দ্বিতীয়পত্রে এমসিকিউ নাই, সিকিউ লিখতে হবে, বুঝছো। আচ্ছা এরপরে দেখাচ্ছি, এরপরে এরপরে এই যে কুমিল্লা বোর্ডে আসছে যে অজ্ঞান, এই যে অজ্ঞান, অজ্ঞান, এই যে এইভাবে লিখতে হবে। তারপর হচ্ছে কি এই যে অতঃপর, এই যে অতঃপর কত ঝামেলা, মানে এক জায়গায় মিস্টেক করলে তুমি নাম্বার পাবা না, শেষ। মূল কথা হচ্ছে নাম্বার কেটে দেওয়া হবে, তোমাকে সব জায়গায় সব কিছু লিখতে হবে, ওকার হসন্ত চন্দ্রবিন্দু সব লিখতে হবে, বুঝতে পারতেছো? এই হচ্ছে বিষয়। আমি দেখা দিচ্ছি, তো প্রশ্ন করছো, যে দেখা দিলাম। আমি এবার ক্লাস করাবো, এই দেখো, এই যে দেখো, এই যে অত্যাবশ্যক উচ্চারণ করলে কি হয়, অত্যাবশ্যক। এখন আমাকে বলো তো, জীবনও তোমরা কি এভাবে উচ্চারণ করছো লিখে লিখে, বা জীবনও দেখছো এরকম উচ্চারণটা আমরা করি? তাহলে এখন বলো, এখন তুমি বলো, অথবা উত্তর করতে গেলে তোমাকে এগুলো মনে রাখা কি এত সহজ মনে করছো? এখানে কি মনে করো যে 100টা পড়লেই হয়ে যাবে এখান থেকে কমন? আসলে না, অফুরন্ত পড়তে হবে। এখানে অনেকগুলো আছে, 1000টার মতো মনে হয় আছে, আরও দেখাচ্ছি অনেকগুলো, অনেক 1000ও বেশি হইতে পারে, আমি জানি না। এখন তুমি কয়টা মনে রাখবে বলো? শেষ হচ্ছে না কিন্তু, এই যে কয়টা মনে রাখবা বলো আমাকে? জাস্ট বোর্ডেরগুলো তুমি প্র্যাকটিস করে দেখো, বোর্ডেরগুলো প্র্যাকটিস করলে তোমার দাঁত খুলে যাবে, কথার কথা। কারণ কি এগুলো অনেক কঠিন, এক একটা উচ্চারণ এক এক রকম, কোনো নিয়ম শৃঙ্খলার মধ্যে আসে কিন্তু এতটা সহজ নিয়ম শৃঙ্খলার মধ্যে পড়ে না। কোশ্চেন মুখস্থ করাই ভালো হবে, তাই না? হ্যাঁ অবশ্যই। আসলে তানিম বলি এগুলো মনে রাখার কষ্টকর, আমি এই জন্য তোমাদের প্রথম অংশটা আগে পড়াচ্ছি। আমাদের বলি তানিম, রিগান আর মিম গ্রামার, বাংলা গ্রামারে 12টা প্রশ্ন 24টা প্রশ্ন থাকে, অথবাতে থাকে, যে কোনো একটা উত্তর দিবা। আমি এটা মানে বাংলা দ্বিতীয় পত্রে একটা সাজেশন ক্লাস নিয়েছি, কোনটা উত্তর করলে তোমাদের পরীক্ষা সহজ হবে, সেটা আমার ইউটিউবে দেওয়া আছে, সেই ক্লাসটা দেখে নিলেই পারবা, আমি লিঙ্ক দিয়ে দিব। তো বুঝবা যে বাংলা কীভাবে উত্তর করতে হবে। ইংরেজি দ্বিতীয় পত্রিকের সাজেশন ক্লাস নিয়েছি, কীভাবে ইংরেজি দ্বিতীয় পত্রে উত্তর করতে হয়, এগুলো আমি সব নিয়ে ফেলছি, ইউটিউবে দেওয়া আছে, পেয়ে যাবা, বুঝছো? তো আশা করি এটা বুঝছো। আর বলি, আরে সময় তো কম। আচ্ছা এখন বলি শোনো, রিগান প্রশ্ন করছে আমাদের, ক্লাসের লিঙ্ক চলে গেলে, এই ক্লাসের লিঙ্কটা চলে গেলে বায়োলজি ক্লাস শুরু হবে একটু পর। সায়েন্সে যারা আছো থাইকো, বায়োলজি ক্লাস মিস দিবা না কিন্তু, খুব ইম্পর্টেন্ট। মিম তানিম তোমরা অবশ্যই থাকবা। রিগানের প্রশ্ন ছিল, স্যার আমরা যদি ইন্টারে বই নিতে চাই, আর্টসের বই, কোন বইগুলো নিলে আমাদের কি হবে, সহজ হবে, কোন বইগুলো আমাদের কি হবে, ইজি হবে, বিশেষ করে এইচএসসিতে ভালো রেজাল্ট করার জন্য আর কি, ভার্সিটি অ্যাডমিশনের জন্য। সেক্ষেত্রে আমি যেটা বলি সেটা হচ্ছে, তোমরা সাবজেক্ট ভিত্তিক যেই বইটা নিবা সেই বইটার মধ্যে তোমরা চেষ্টা করবা মুখস্থ নির্ভর যে অংশটা আছে সেইটা একটু ভালো করে নেওয়ার জন্য, কারণ মুখস্থ নির্ভর অংশটা থেকেই তুমি পরীক্ষায় ভালো উত্তর করতে পারবা, যদি তোমার মুখস্থ মুখস্থর দক্ষতা ভালো থাকে। আর্টসের মধ্যে ম্যাথমেটিক্স অংশ নাই বললেই চলে, শুধুমাত্র ভূগোলে একটু ম্যাথমেটিক্স আছে, শুধুমাত্র ভূগোলে। আচ্ছা রিমা প্রশ্ন করো, আমার লিঙ্ক চলে যেতে পারে। আর বলি রিগান, যদি কথা শেষ না হয় আমি তোমাকে আবার ভয়েসে বলে দিব, আপাতত বলতেছি আর্টসের জন্য তুমি পরিণীতি সাবজেক্ট নিতে পারবা, এটা অনেক ভালো, এটা সুন্দর করে সাজিয়ে গুছিয়ে মোটামুটি ম্যাক্সিমাম জায়গায় পরিণীতি পড়ানো হয়, এটা সহজে বুঝবা, পরিণীতি সাবজেক্ট। এরপর হচ্ছে তুমি ইসলামী ইতিহাস নিতে পারো, ইসলামী ইতিহাস, ইসলাম সম্পর্কে যে আমাদের কালচার, সেটা ইসলাম ইতিহাস ও সংস্কৃতি। 3 নম্বরে তুমি যদি চাও নিতে পারো মনোবিজ্ঞান, মনোবিজ্ঞান সাবজেক্টটা অনেক ভালো, এটা সায়েন্সের সাথে রিলেটেড এবং মনে রাখা সহজ। 3টা গেল, আরেকটা বিষয় আছে সেটা, এখন আরেকটা সাবজেক্ট তো অনেকগুলো, এর মধ্যে তোমার কলেজে কোনটা কোনটা আছে এটা আমি দেখছিলাম, ওইটা
কিন্তু এখন আমার কি পুরোপুরি খেয়াল নাই। তবে এই বিষয়ে দিনটা বললাম, পরিণীতি, ইসলামী ইতিহাস আর হচ্ছে কি মনোবিজ্ঞান যদি পারো তাহলে ভালো হয়। আর যদি দেখো এগুলো নাই, এগুলো ছাড়া অন্যগুলো আছে, সেক্ষেত্রে আমি তোমাকে বলে দিব যে এইগুলো বাছাই করে নিও। তবে আর্টসের জন্য তোমার হচ্ছে এই পরিণীতি, ইসলামী ইতিহাস বা অনেকে ইতিহাস পড়ে, এরপর হচ্ছে তোমার মনোবিজ্ঞান সাবজেক্ট আছে, এরপরে হচ্ছে যুক্তিবিদ্যা আছে, তারপর হচ্ছে ভূগোল আছে। ভূগোলটা একটু আমাদের ম্যাথমেটিক্স আছে কিছু অংশ, তো এই জন্য। আচ্ছা, এটা আমি বলবো রিগান, আসলে এখন আসলে ওরকম আমি বলতে পারতেছি না, কারণ কি আমার টাইমটা একটু শর্ট। তো আসলে ইন্টারে কোন সাবজেক্ট নিলে, তো ক্লাসটা রেকর্ড আমি এখানে সেভ করতেছি।